সচিবালয় হলো দেশের সবচেয়ে সুরক্ষিত জায়গা, যেখানে একটি মাছি ঢুকলেও খবর হয়ে যায়। অথচ সেই কড়া পাহারার ভেতরেই ঘটে গেল শতাব্দীর সবচেয়ে বড় চুরির ঘটনা। আর সবচেয়ে আতঙ্কের বিষয় হলো চুরিটা হয়েছে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে। রাষ্ট্রের সবচেয়ে গোপনীয় লাল টেলিফোনের তার একদম ঠান্ডা মাথায় কেটে নেওয়া হয়েছে। বলা হচ্ছে সামান্য ৬০০ টাকার লোভে নাকি এক সাধারণ কর্মী এই কাজটি করেছেন। কিন্তু একটু ভেবে দেখুন তো, পরিষ্কারভাবে বোঝা যায় এই গল্প একদমই বিশ্বাস করার মতো না। এত বড় একটা জায়গায় হাত দিলে যে রক্ষা নেই, সেখানে চোর আসলো কিভাবে? তাহলে কেন সে এত বড় ঝুঁকি নিয়ে কাজটি করলো? এর পেছনে কি তবে অন্য কোনো দেশের বড় কোনো গোপন ষড়যন্ত্র লুকিয়ে আছে? কে সেই মাস্টার মাইন্ড যে পেছন থেকে কলকাঠি নাড়ছে? আজকের এই চাঞ্চল্যকর প্রতিবেদনে বেরিয়ে আসবে এমন কিছু ভয়ঙ্কর তথ্য যা শুনলে সবার গায়ের লোম একেবারে খাড়া হয়ে যাবে। ঈদুল আজহার লম্বা ছুটির পর মাত্রই অফিস খুলল। ২০২৬ সালে নির্বাচনের পর নতুন উদ্যমে দেশ গোছানোর কাজ শুরু করেছে তারেক প্রশাসন। ছুটির পর প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন নিজের দপ্তরে বসেন, ঠিক তখনই পুরো প্রশাসন এক বিরাট ধাক্কা খায়। সরকার প্রধান নিজের টেবিলে থাকা সবসময় দরকারি লাল টেলিফোনটি তুলে দেখেন সেটি সম্পূর্ণই অচল। লাইনে কোনো সিগন্যাল নেই, পুরো যোগাযোগ ব্যবস্থা একদম স্তব্ধ হয়ে গেছে। শুধু প্রধানমন্ত্রীর কক্ষেই নয়, খোঁজ নিয়ে দেখা যায় সচিবালয়ের আরও বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক দপ্তরের যোগাযোগ লাইন একেবারেই ব্লক হয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে সাথে সাথে ডাক পড়ে বিটিসিএল এর বড় বড় ইঞ্জিনিয়ারদের। রাষ্ট্রের সর্বোচ্চ মহলের যোগাযোগ সচল রাখতে বিটিসিএল এর বিশাল টিমকে টানা ৭ ঘন্টা জান প্রাণ দিয়ে খাটতে হয়। দীর্ঘ চেষ্টার পর লাইন ঠিক হলেও তদন্ত করতে গিয়ে জানা যায় একেবারে মাথায় হাত দেওয়ার মতো কথা। সবাই রীতিমতো টাসকি খেয়ে যান। জানা যায় এটি কোনো সাধারণ যান্ত্রিক ত্রুটি নয়, বরং সচিবালয়ের ১ নম্বর ভবনের ছাদে উঠে একেবারে মেপে মেপে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের অত্যন্ত দামি তামার তার গায়েব করে ফেলা হয়েছে। নিরাপত্তা বাহিনীর ঝটিকা অভিযানে সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে ইতিমধ্যে ধরাও হয়েছে। এদের মধ্যে একজন হলেন সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্র এবং অন্যজন হলেন ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলাম। পুলিশের কাছে তারা স্বীকার করেন এই অতি মূল্যবান তার তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ২১শে হলের সামনের একটি দোকানে মাত্র ৬০০ টাকায় বিক্রি করে দিয়েছেন। প্রথম দেখায় এই ঘটনাকে সির্ফ একটা চুরির ঘটনায় মনে হচ্ছে, কিন্তু একটু তলিয়ে দেখলে পরিষ্কার বোঝা যায় এটি আসলে এক গভীর ও নিখুঁত নাটকের প্রথম অংশ মাত্র। এত বড় একটা সুরক্ষিত ভবনে এতগুলো তার কাটার জন্য যথেষ্ট সময় লাগে। সেই সময়টা রঞ্জন চন্দ্র পেল কিভাবে? আর ছাদের উপরে ওঠার অনুমতি বা চাবি তার কাছে কে দিল? এই ছোট ছোট বিষয়গুলো প্রমাণ করে যে এই চুরির গল্পের ভেতরে অনেক বড় কোনো ফাঁকি লুকিয়ে আছে। তবে এই চুরির আসল রহস্য বুঝতে হলে আগে আপনাকে পরিষ্কারভাবে জানতে হবে লাল টেলিফোন বা রেড ফোন আসলে কি জিনিস, কেন এটা এত বেশি জরুরি। এটা কিন্তু সাধারণ বাসাবাড়ির কোনো ল্যান্ডলাইন না বা হাতের কোনো মোবাইল ফোনও না। এই ফোন হলো রাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষমতার প্রতীক। এই বিশেষ নেটওয়ার্কটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বাহিরের কোনো প্রযুক্তি বা হ্যাকার এর ভেতরে ঢোকার সম্ভাবনা না দেখায়। এর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি দেশের বড় বড় মন্ত্রী, সেনা কর্মকর্তা এবং দেশ বিদেশের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে সবচেয়ে গোপনীয় কথাগুলো বলেন। দেশের নিরাপত্তা, ব্যবসা, বাণিজ্য আর বিদেশের সাথে চুক্তি নিয়ে যত গোপন সিদ্ধান্ত হয় সবকিছু এই লাইনে আলোচনা করা হয়। সাধারণ কোনো প্রযুক্তি নিয়ে এই লাইনে আড়ি পাতা যায় না। আর ঠিক এই কারণেই এই ফোনের ওপর শকুনদের নজর পড়েছে। একটা অতি সুরক্ষিত জায়গায় বসে সাধারণ একজন চুক্তিভিত্তিক কর্মী সিসি ক্যামেরায় নাকের ডগায় এই রেড ফোনের তার কেটে নিয়ে আর কেউ টেরও পাবে না, এমন কথা তো পাগলেও বিশ্বাস করবে না। যে চোর এই কাজ করেছে সে খুব ভালো করে জানতো যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত লাইনে হাত দিলে পুরো রাষ্ট্রযন্ত্র নড়ে চড়ে বসবে এবং তার রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। নিজের ক্যারিয়ার এবং নিজের জীবন ধ্বংস করে মাত্র কয়েকশো টাকার জন্য কোনো সুস্থ মানুষ এমন আত্মঘাতী ঝুঁকি নেবে না। এই পুরো গল্পটাই আসলে বানোয়াট এবং সাজানো নাটক। চোর আসলে চুরি করতে যায়নি, সে গিয়েছিল একটা বিশাল মিশনকে সফল করতে। সচিবালয় কোনো সাধারণ বাজার বা রাস্তা নয়, এটি দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র। প্রতিটি প্রবেশপথে চেকপোস্ট, তৈরির করিডোরে গোয়েন্দা নজরদারি আর ছাদের সার্বক্ষণিক নিরাপত্তা বাহিনীর টহল থাকে।
এমন একটি জায়গায় একজন সাধারণ কর্মী সিসি ক্যামেরায় ফাঁকি দিয়ে এত সময় নিয়ে ৮ কেজির বেশি ওজনের তার কাটল, অথচ কেউ টের পেল না। এটা পুরো একটা গাঁজাখুরি গল্প। এই গল্প করা হয়েছিল আসল ঘটনাকে সবার চোখের আড়ালে রাখার জন্য। ২০২৬ সালে নির্বাচনের পর তারেক সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ যখন সম্পূর্ণ স্বাধীন নীতিতে নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াচ্ছে, তখন একটি নির্দিষ্ট প্রতিবেশী দেশের পুরনো মাতব্বরি আর খাটছে না। প্রকাশ্যে দাদাগিরি করতে ব্যর্থ হয়ে তারা এখন পেছনের দরজা দিয়ে আঘাত করার চেষ্টা করছে। সামনে থেকে পাঙ্গা নিতে না পেরে তারা এখন উই পোকার মতো ভেতর থেকে দেশকে কুকড়ে কুকড়ে খাওয়ার ফোন দিয়াছে। এই ছিচকে চোর রঞ্জন চন্দ্র তো একটি গুটি মাত্র আসরে খেলোয়াড় হয়েছে সীমান্তের ওপরে। গোয়েন্দাদের কড়া সন্দেহে এই পুরো চুরির নাটক সাজিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। তাদের ছকেই এই আউটসোর্সিং কর্মীকে হাত করে এত বড় একটা ঘটনা ঘটানো হয়েছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট দেশের ভেতরেই এমন কিছু মানুষ ঘাপটে মেরে বসে আছে যাদের মধ্যে চরম ভারতপ্রীতি কাজ করে। এই সুযোগটায় কাজে লাগিয়েছে দিল্লির দাদারা। তারা খুব ভালো করেই জানে সরাসরি কিছু করতে গেলে তারেক প্রশাসনের জবাবের মুখে তাদের পড়তে হবে। তাই তারা এই ঠান্ডা মাথায় শয়তানি করে দেশের সবচেয়ে সুরক্ষিত জায়গায় নিজেদের জাল বিছানোর চেষ্টা করেছে। বড় কোনো অপরাধ আড়াল করতে সামনে একটা খুব সস্তা আর ছোটখাটো অপরাধের নাটক খাড়া করার কৌশল গোয়েন্দাদের দুনিয়ায় খুব পরিচিত। এই ৬০০ টাকার তার চুরির গল্পটাও ঠিক তেমন একটি আইওয়াশ বা দুনিয়াকে দেখানোর মতো একটা সস্তা বাহানা। আসল উদ্দেশ্য মোটেও এই তামার তার চুরি করা ছিল না। আসল প্ল্যান ছিল একদম ভয়ঙ্কর। গোয়েন্দা বিশ্লেষকদের তীব্র আশঙ্কা, এই কাটা তারের মাঝখানে অত্যাধুনিক কোনো স্পাইওয়্যার, মাইক্রোচিপ বা আড়ি পাতার গোপন ডিজিটাল ডিভাইস বসিয়ে দেওয়াই ছিল এই মিশনের মূল লক্ষ্য। একবার যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন এই চক্রান্ত যদি সফল হয়, তবে দেশের কত বড় সর্বনাশ হতে পারে। আজকে যাকে সির্ফ তামার তার চুরি বলে হালকা করার চেষ্টা করা হচ্ছে, আজ থেকে ১০ থেকে ১৫ বছর পর হয়তো কোনো আন্তর্জাতিক গোপন ফাইলে বেরিয়ে আসবে এক বিস্ফোরক তথ্য। সেখানে হয়তো দেখা যাবে ওই ছুটির সংযোগে ভারতীয় গোয়েন্দা সংস্থা র মূলত বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিটি গোপন কথা, প্রতিটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত সরাসরি লাইভ শোনার ব্যবস্থা করে দিয়েছেন। এই স্পাইওয়্যারগুলো এতই ছোট আর আধুনিক হয় যে বাহির থেকে দেখে বোঝার কোনো উপায়ই থাকে না। এর আসল মূল্য মাত্র কয়েকশো টাকা নয়, এর প্রকৃত মূল্য দিতে হতে পারে পুরো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বাজি রেখে। রঞ্জন চৌধুরীর মতো একজন সাধারণ কর্মীকে ঢাল বানিয়ে দিল্লির মাস্টার মাইন্ডরা রাষ্ট্রের সবচেয়ে বড় জায়গায় যে থাবা বসানোর চেষ্টা করেছে, সেটা ফাঁস হতেই এখন সবার হাওয়া টাইট। তাদের এই গোপন ষড়যন্ত্র এখন সবার সামনে জলের মতো পরিষ্কার। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় দপ্তরের নিরাপত্তায় এমন ফাইল এক বিরাট চিন্তার কারণ। তারেক রহমান যখন সাধারণ মানুষের সাথে একেবারে সহজভাবে মিশে যান, তখন তার নিজের মূল কার্যালয়ের এই ব্যবস্থা নিরাপত্তা সংস্থাগুলোর এক বিশাল ব্যর্থতা প্রকাশ করে। একজন সাধারণ আউটসোর্সিং কর্মী যদি প্রধানমন্ত্রীর বেডরুমের পাশে তার তার কেটে দিয়ে যেতে পারে, তবে যে কোনো দিন যে কোনো নাশকতা ঘটানো বা খাবারে বিষ মিশিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটানো খুবই সম্ভব। এসএসএফ বা অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোর এই বিশাল গাফিলতি কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। সব সন্দেহ ঘুচিয়ে এবার আসল সত্য বের করতে হবে। তবে বিএনপি সরকার এবার এই বিষয়টিকে মোটেও হালকাভাবে নেয়নি। এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হওয়ার পর থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সর্বোচ্চ মহলে তোলপাড় শুরু হয়ে গেছে। তারেক প্রশাসনের পক্ষ থেকে কড়া নির্দেশ জারি করা হয়েছে, রঞ্জন চন্দ্রকে সাধারণ চুরির ধারায় মামলা দিয়ে কারাগারে চালান করলে চলবে না। তাকে রিমান্ডে নিয়ে জয়েন্ট ইন্টারোগেশন সেলে ঘাম ছুটিয়ে তুখোড় জিজ্ঞাসাবাদ করতে হবে। বের করতে হবে কে আছে আসল হ্যান্ডেলার বা গডফাদার। সে কার নির্দেশে আত্মঘাতী মিশনে নেমেছিল তা বের করা এখন সময়ের দাবি। তাছাড়া গত কয়েক মাসে তার ব্যাংক অ্যাকাউন্টে কোনো সন্দেহজনক ফান্ড এসেছে কিনা, কল লিস্টে বর্ডারের ওপারে থাকা কোনো গোপন লিঙ্কের যোগাযোগ আছে কিনা, সবকিছু বিশ্লেষণ করতে হবে। তারেক সরকারের এমন অনড় অবস্থান আর গোয়েন্দাদের করা অ্যাকশনের খবর পেয়েই এখন ওপার বাংলার দাদাদের রাতের ঘুম যেন হারাম হয়ে গেছে। তারা এখন বুঝতে পারছে এবার ভুল জায়গায় হাত দিয়ে তাদের কপালে চরম অপমান জুটতে যাচ্ছে। সব মিলিয়ে এই তার কাটার ঘটনা কোনো সাধারণ চুরির গল্প নয়, এটি সরাসরি আমাদের দেশের স্বাধীনতার উপর একটি বড় আঘাত।
দিল্লির যে পলিসি এতদিন এই দেশকে নিজেদের কথায় চালাতে চেয়েছিল, নতুন প্রশাসনের কড়া অবস্থানের কারণে তাদের সেই খেলার বড় ধরনের ঘোল খেতে হচ্ছে। চুরির আড়ালে বিদেশি গোয়েন্দাদের যে ভয়ঙ্কর জাল ছড়ানো হয়েছে, সেটা এখনই উপড়ে ফেলতে হবে। পাশাপাশি এই ঘটনার সাথে আর কে কে জড়িত, প্রশাসনের ভেতরে আর কোনো ভারতীয় দালাল লুকিয়ে আছে কিনা সেটাও খুঁজে বের করা খুব জরুরি। আর তা না হলে নিরাপত্তা সবসময় একটা বড় ঝুঁকির মধ্যেই থেকে যাবে।